আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সেন্টার ফর মাদ্রাসা এডুকেশন ডেভেলপমেন্ট কর্তৃক আয়োজিত আজকের এই আধুনিক বিশ্বে আরবি ভাষা শিক্ষা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এর চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক আজকের এই ওয়েবিনারের সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ নিজামুদ্দিন স্যার হাফিজাহুল্লাহ, এবং আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমাদের সঙ্গে যুক্ত হবেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল আলম স্যার, এবং আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক বিশেষ অতিথিবৃন্দ। সবার প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার এই সংক্ষিপ্ত প্রবন্ধ, আমি যে প্রবন্ধটা তৈরি করেছি সেটা সংক্ষিপ্তভাবে আমি পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা হুয়াল মুওয়াফফিক ওয়াল মুঈন। বিসমিল্লাহির রহমানির রহিম। আরবি বিশ্ব সভ্যতার অন্যতম প্রাচীন, সমৃদ্ধ ও প্রভাবশালী ভাষা। এ ভাষার ন্যায় এত সমৃদ্ধশালী, মোহনীয় ও সুমিষ্ট চিত্তাকর্ষক ভাষা পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। এর প্রাঞ্জলতা, সাবলীলতা, ভাবগম্ভীর্য, নান্দনিকতা এবং সেই সাথে সৃষ্টিশীলতা সবকিছু এই ভাষাকে পৃথিবীর অন্য সব ভাষা থেকে স্বতন্ত্র মহিমায় দেদীপ্যমান করে রেখেছে। বর্তমান প্রেক্ষাপটে আরবি ভাষা একটি অতি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ভাষা হিসাবে বিশেষ গুরুত্ব বহন করে। জাতিসংঘের অন্যতম দাপ্তরিক ভাষা হওয়ার পাশাপাশি আরবি ভাষা আজ বিশ্বের প্রায় ৪৫ কোটি মানুষের দৈনন্দিন যোগাযোগ, জ্ঞান চর্চা ও কর্মক্ষেত্রের ভাষা। ধর্মীয় গুরুত্বের পাশাপাশি আধুনিক বিজ্ঞান, প্রযুক্তি, সাহিত্য, গণমাধ্যম ও ব্যবসা বাণিজ্য আরবি ভাষার ব্যবহার ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ইসলাম পূর্ব সময় থেকে বাংলা ভাষাভাষী মানুষের সঙ্গে আরবদের সম্পর্ক গড়ে ওঠে। আরব বণিকরা সুপ্রাচীন কাল থেকে এই অঞ্চলে যাতায়াত করেন। তাদের মাধ্যমেই বাংলাভাষী মানুষের আরবি ভাষার সঙ্গে পরিচয় ও সংযোগের সূচনা হয়। দৈনন্দিন জীবনের ধর্মাচার সম্পন্ন করতেই আরবি ভাষার পাঠ নিতে হয় বাঙালি মুসলিমদের। ধীরে ধীরে আরবি ভাষার চর্চা প্রাতিষ্ঠানিকতা লাভ করে এবং তা মসজিদ, মক্তব থেকে শুরু করে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যভুক্ত হয়, যা সুলতানি, মোগল, ব্রিটিশ ও পাকিস্তানি আমল পেরিয়ে এখনো অব্যাহত রয়েছে। ভাষা গবেষকরা মনে করেন বাংলাদেশে আরবি ভাষার পথ চলা বহুদিনের হলেও যোগাযোগের মাধ্যম হিসেবে এ ভাষা যোগাযোগের মাধ্যম হিসাবে এ ভাষা এদেশে আরবি ভাষার আশানুরূপ ব্যাপ্তি ও প্রসারতা লাভ করেনি। বাংলাদেশের মাদ্রাসাসমূহে আরবি শেখানো হয় কোরআন, হাদিস এবং এ তৎসংশ্লিষ্ট শাস্ত্রের ব্যুৎপত্তি অর্জনের জন্য, তা আবার একেবারে সীমিত পরিসরে। একটি স্বভাবজাত এবং যোগাযোগমূলক ভাষা হিসাবে আরবি চর্চা করা হয়নি। এজন্য শিক্ষার্থীর কাছে জীবন্ত ভাষা হিসাবে আরবির পরিচয় হয়নি এবং এর বৈষয়িক গুরুত্বও পায়নি। কারো কাছে আরবি মানি অনীহা, ভয়, বিতৃষ্ণা, আবার কারো কাছে সীমিত আরবি শিখে আত্মতৃপ্তির ঢেকুর। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আরবি চর্চার পথে চলার বাঁকে বাঁকে নানান সমস্যা জড়িয়ে আছে। তবে এই ভাষা নিয়ে আরবি প্রেমীদের প্রত্যাশা ও সম্ভাবনাও কম নয়। আলোচ্য প্রবন্ধে আমি আধুনিক বিশ্বে আরবি ভাষা চর্চা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এর চ্যালেঞ্জ এবং করণীয় শীর্ষক আলোচনার প্রয়াস পাব। আমি শুরুতেই প্রাচীন ভাষা হিসেবে আরবির যে উৎপত্তি সেটা এখানে উপস্থাপন করার চেষ্টা করছি। আমি এটা সংক্ষিপ্ত করার জন্য এটা পড়ছি না। আমরা সরাসরি চলে যাচ্ছি আধুনিক বিশ্বে আরবি ভাষার প্রাসঙ্গিকতা। একবিংশ শতাব্দীর বিশ্বায়ন ও ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে আরবি ভাষা কেবল একটি ধর্মীয় বা আঞ্চলিক ভাষা নয়, বরং এটি বৈশ্বিক যোগাযোগ ও সমৃদ্ধির অন্যতম শক্তিশালী চাবিকাঠি। বর্তমান বিশ্বের অর্থনীতি ও কূটনীতির মেরুদণ্ড হিসেবে পরিচিত আরব বিশ্বের সাথে সম্পর্ক স্থাপনে আরবি ভাষা এক অপরিহার্য মাধ্যম। কর্মসংস্থান ও কূটনীতির ক্ষেত্রে এর প্রভাব সুদূরপ্রসারী। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান শ্রমবাজার এবং আন্তর্জাতিক কূটনৈতিক ফোরামগুলোতে আরবির দাপ্তরিক মর্যাদা এই ভাষাকে পেশাদারিত্বের এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। বিশেষ করে বিজ্ঞান, প্রযুক্তি এবং মিডিয়া জগতে আরবির ব্যবহার এখন অভাবনীয়। কাতার বা সৌদি আরবের মতো দেশগুলো যখন তাদের আধুনিক প্রযুক্তি নির্ভর ভীষণ বাস্তবায়নে মগ্ন, তখন আল জাজিরার মতো গ্লোবাল মিডিয়া নেটওয়ার্ক বিশ্ব জনমত গঠনে নেতৃত্ব দিচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্রেও এই ব্যবসায়িক ক্ষেত্র ও আন্তর্জাতিক বাণিজ্যের বড় একটি অংশ নিয়ন্ত্রিত হয় আরবিতে, যার ফলে
বৈশ্বিক কর্পোরেট জগতে এই ভাষার পারদর্শিতা বিশেষ দক্ষতা হিসেবে বিবেচিত হয়। আমরা জানি যে আরবি ভাষার যাত্রা হয়েছিল তপ্ত মরুভূমির বুক থেকে, কিন্তু আজ তার বিস্তার স্যাটেলাইট, ইন্টারনেট, কৃত্রিম বুদ্ধিমত্তা ও বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থার প্রতিটি স্তরে। যা এক সময় ছিল কেবল আরবের গোত্রীয় সংযোগের মাধ্যম, আজ তার ডিজিটাল বিপ্লবের অন্যতম সারথি। ধর্মীয় ভাষা হিসাবে ধর্মীয় ভাষা থেকে বৈশ্বিক যোগাযোগের ভাষা। আরবি ভাষার মর্যাদা সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহর বাণী মহাগ্রন্থ আল কোরআনের ভাষা হিসাবে। পবিত্র আল কোরআনের সেই ভাষাগত নির্বাচনের মধ্যেই নিহিত রয়েছে আরবি ভাষার গভীরতা, সৌন্দর্য ও প্রকাশ ক্ষমতার স্বীকৃতি। কিন্তু সময়ের পরিক্রমায় আরবি ভাষা শুধু ধর্মীয় পরিসরে সীমাবদ্ধ থাকেনি। ইসলামী সভ্যতা বিস্তারের সঙ্গে সঙ্গে আরবি হয়ে ওঠে জ্ঞান বিজ্ঞান, দর্শন, চিকিৎসা, গণিত ও সাহিত্য চর্চার প্রধান মাধ্যম। ইবনে সিনা, আল ফারাবি বা ইবনে খালদুনের মতো মনীষীদের হাত ধরে এই ভাষা মধ্যযুগের অন্ধকার কাটিয়ে বিশ্বকে এক নতুন আলোর দিশা দিয়েছিল। আজকের বিশ্বে সেই ঐতিহাসিক উত্তরাধিকারের নতুন মাত্রা পেয়েছে আধুনিক প্রযুক্তির হাত ধরে। আরবের সেই প্রাচীন গাম্ভীর্য এখন ডিজিটাল স্ক্রিন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বৈশ্বিক কূটনীতির ভাষায় রূপান্তরিত হয়েছে। যা এককালে ছিল কেবল ওহির বাহন, আজ তা আন্তর্জাতিক শ্রমবাজারের চালিকা শক্তি এবং বিশ্ব রাজনীতির অন্যতম প্রধান মাধ্যম। প্রযুক্তি ও আরবের সেতুবন্ধন। আজকের বিশ্ব তথ্য প্রযুক্তির, সামাজিক যোগাযোগ মাধ্যমে, অনলাইন এবং সাংবাদিকতায়, ভিডিও কন্টেন্টে এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় সর্বত্রই আরবি এক শক্তিশালী চালিকা শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে। আধুনিক প্রযুক্তি সম্পৃক্ত এমন কোনো অঙ্গন নেই যেখানে আরবি ভাষার প্রভাবময় ব্যবহার পরিলক্ষিত হয় না। বর্তমানে এটি বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল ডিজিটাল ভাষা। ফেসবুক, টুইটার, ইউটিউব ও টিকটকের মতো প্ল্যাটফর্মগুলোতে আরবি ভাষায় নির্মিত হচ্ছে ধর্মীয় বয়ান, শিক্ষামূলক কন্টেন্ট এবং সংবাদ বিশ্লেষণ কোটি কোটি মানুষের কাছে মুহূর্তের মধ্যেই পৌঁছে যাচ্ছে। বিশেষভাবে লক্ষণীয় যে আধুনিক আরবি বা মডার্ন স্ট্যান্ডার্ড আরবিক প্রযুক্তি নির্ভর এই যোগাযোগ ব্যবস্থায় একটি একক মানদণ্ড হিসেবে গড়ে উঠেছে। এটি মরক্কো থেকে ওমান পর্যন্ত ছড়িয়ে থাকা যে ভাষার বৈচিত্র্যময় আঞ্চলিক উপভাষাগুলোর মধ্যে একটি সুদৃঢ় ভাষাগত ঐক্য তৈরি করেছে। এভাবে প্রযুক্তি কেবল আরবি ভাষাকে ব্যবহারই করছে না, বরং এর বিশুদ্ধতা সংরক্ষণ এবং আধুনিক পরিভাষা যুক্ত করে একে আরো সমৃদ্ধ ও গতিশীল করে তুলেছে। এর পরের অংশে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা ও আরবি ভাষা প্রযুক্তির নতুন অংশীদারিত্ব, এটা নিয়ে আলোচনা করেছি। আজকের বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভাষা বিশ্লেষণ, অনুবাদ ও কণ্ঠস্বর শনাক্তকরণে এক অভাবনীয় বিপ্লব ঘটিয়েছে। আরবি ভাষা তার সমৃদ্ধ ব্যাকরণ, জটিল শব্দ রূপান্তর এবং অনন্য শব্দমূলের কারণে এই প্রযুক্তিগত পরীক্ষায় একাধারে চ্যালেঞ্জ ও বিপুল সম্ভাবনা তৈরি করেছে। আরবির রুট বেস মরফোলজি বা শব্দভিত্তিক কাঠামো কৃত্রিম বুদ্ধিমত্তাকে গভীর ভাষা তাত্ত্বিক বিশ্লেষণে বাধ্য করেছে, যা এআই এর ল্যাঙ্গুয়েজ মডেলগুলোকে আরো নিখুঁত করে তুলেছে। এরই সুবাদে বর্তমানে উন্নত ভাষা প্রযুক্তি, স্বয়ংক্রিয় অনুবাদক, ভয়েস অ্যাসিস্ট্যান্ট এবং বিশেষ করে পবিত্র কোরআনের গবেষণা ভিত্তিক অত্যাধুনিক সফটওয়্যার তৈরি হচ্ছে। এই প্রযুক্তিগত উৎকর্ষ প্রমাণ করে যে আরবি ভাষা আধুনিক প্রযুক্তির সাথে কোনো দ্বন্দ্বে লিপ্ত নয়, বরং এক শক্তিশালী অংশীদারিত্বের মাধ্যমে আগামীর স্মার্ট পৃথিবীর পথে এগিয়ে চলছে। এরপর আমরা এখানে গণমাধ্যম ও বৈশ্বিক ভাষার যে প্রভাব, সেটা আমরা এখানে উপস্থাপন করেছি। এবং প্রবন্ধের পরের অংশে আমরা আরবির সাথে যে বাঙালির সম্পর্ক, এখানে দীর্ঘ ইতিহাস বা ইতিহাসের কিছুটা এখানে উল্লেখ করা হয়েছে। সুলতানি ও মোগল আমলে বাংলাদেশে আরবি ভাষার যে চর্চা হয়েছিল সেখানে উল্লেখ করা হয়েছে। আমরা এখানে কয়েকজন আরবিবিদের নাম উল্লেখ করেছি যারা আরবি চর্চায় অনন্য অবদান রেখেছেন: তকিউদ্দিন আল আরাবি, শরফুদ্দিন আবু তাওয়ামা, ইহইয়া আল মানেরি, শেখ আখি সিরাজউদ্দিন, হজরত শাহজালাল মুজাররেদি আল ইয়ামিনীর নাম এখানে আমরা উল্লেখ করেছি। এর পরের অংশে ব্রিটিশ আমলে বাংলাদেশে আরবি ভাষার যে চর্চা, সেটার কথা আমরা এখানে উল্লেখ করেছি। তারপরে ব্রিটিশ উত্তর বাংলাদেশে আরবি ভাষার চর্চা কিভাবে হয়েছিল সেখানে, এবং পাকিস্তান আমলে আরবি ভাষার চর্চা, স্বাধীনতা উত্তর 71-এর পরে আরবি ভাষার চর্চা। এবং আমরা জানি যে বাংলাদেশে মাদ্রাসা জগতে আরবি ভাষার চর্চা বেশি হয়। এখানে এখানে আমরা কওমি মাদ্রাসায় যে আরবি ভাষার চর্চা, আলিয়া মাদ্রাসা আরবি ভাষার চর্চার কথা উল্লেখ করেছি। তারপরে আমরা এখানে একটা ছক উল্লেখ করেছি। এবং বাংলাদেশের যে 4টি বড় পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে আমরা
আরবি ভাষার চর্চার একটি নমুনা আমরা এখানে উল্লেখ করেছি। এ পর্যায়ে আমরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আরবি ভাষা চর্চায় যে চ্যালেঞ্জ ও করণীয়, যেটা আমাদের আজকের এই ওয়েবিনারের মূল উদ্দেশ্য, এটা আমরা এখানে উল্লেখ করছি এবং এরই মাধ্যমে আমাদের এই প্রবন্ধের সমাপ্তি ঘটবে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আরবি ভাষা চর্চায় চ্যালেঞ্জ ও করণীয়। বর্তমানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় মাদ্রাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্তরে আরবি ভাষার শিক্ষাদান অব্যাহত রয়েছে। বিশেষ করে স্বাধীনতা উত্তর বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার দুটি গুরুত্বপূর্ণ ধারা আলিয়া ও কওমি মাদ্রাসাসমূহ আরবি ভাষা চর্চার প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত এবং এসব প্রতিষ্ঠানকে আরবি শিক্ষার সূতিকাগার হিসাবেও বিবেচনা করা হয়। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। এত দীর্ঘ সময় আরবি ভাষা অধ্যয়ন সত্ত্বেও শিক্ষক ও শিক্ষার্থীদের একটি বড় অংশ ভাষাগত দক্ষতায় দুর্বল থেকে যাচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে আরবি শিক্ষা সীমাবদ্ধ থাকে ধর্মীয় সিলেবাসভুক্ত সীমিত পাঠ্যপুস্তক অনুধাবন পর্যন্তই। যোগাযোগের ভাষা হিসেবে আরবির চর্চা প্রায় অনুপস্থিত। নির্ধারিত সিলেবাস ও গ্রন্থ কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার ফলে আরবি একটি আন্তর্জাতিক ও জীবন্ত ভাষা হিসাবে ব্যবহারিক ও বৈষয়িক গুরুত্ব হারিয়ে ফেলেছে। উপরন্তু গতানুগতিক ও মুখস্থ নির্ভর পাঠদান পদ্ধতি অনুসরণের কারণে আরবি ভাষা শিক্ষার্থীদের কাছে সাবলীল, কার্যকর ও আকর্ষণীয় হয়ে উঠতে পারেনি। এর ফলশ্রুতিতে একজন মাদ্রাসা শিক্ষার্থী প্রায় 17 বছর অধ্যয়ন করেও আরবি ভাষায় কয়েক মিনিট স্বতঃস্ফূর্তভাবে কথা বলার দক্ষতা অর্জন করতে ব্যর্থ হয়। এই বাস্তবতা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আরবি ভাষার শিক্ষার বিদ্যমান চ্যালেঞ্জগুলোকে স্পষ্টভাবে তুলে ধরে। তাই এসব সমস্যার মূল কারণসমূহ চিহ্নিত করে যুগোপযোগী পাঠ্যক্রম প্রণয়ন, শিক্ষক ও শিক্ষণ উন্নয়ন, যোগাযোগ ভিত্তিক ভাষা শিক্ষার প্রয়োগ এবং আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে আরবি ভাষা শিক্ষার মানোন্নয়ন বাস্তবসম্মত করণীয় নির্ধারণ করা একান্ত প্রয়োজন। আমি এখানে কয়েকটি সমস্যার কথা উল্লেখ করেছি। শিক্ষা কারিকুলাম সংক্রান্ত সমস্যা। বাংলাদেশে আরবি শিক্ষার ক্ষেত্রে বড় অন্তর হচ্ছে অপরিকল্পিত কারিকুলাম ও অনুপযুক্ত সিলেবাস নির্ধারণ। চলমান কারিকুলামে আরবি এর গুরুত্বপূর্ণ তিনটি দক্ষতা: শুনে বোঝা, আধুনিক আরবিতে কথা বলা কিংবা লিখে মনের ভাব প্রকাশের দক্ষতা অর্জনের কোনো সুযোগ নেই। শিক্ষার্থীরা কেবল পরীক্ষায় পাশের জন্য দায়সারাভাবে আরবি পড়ে যায়, তাতে শিক্ষার্থীদের যে ন্যূনতম যে ভাষা দক্ষতা সেটা তাদের তৈরি হয় না। দ্বিতীয় নম্বরে, ব্যাকরণ নির্ভর পাঠদান পদ্ধতির অনুসরণ। বাংলাদেশে ব্যাকরণ নির্ভর পাঠদান পদ্ধতির কারণে আরবি পড়া ও লেখার কিছুটা দক্ষতা অর্জন হলেও শুনে বোঝা এবং বলার কোনো দক্ষতাই তৈরি হচ্ছে না। 3 নম্বরে, শিক্ষার্থীর মূল্যায়ন পদ্ধতিতে এখানে সমস্যা। আমাদের যে মূল্যায়ন পদ্ধতি রয়েছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায়, বিশেষ করে আরবি বা মাদ্রাসা অঙ্গনে, সেক্ষেত্রে যে 4টি দক্ষতা রয়েছে সেই 4টি দক্ষতার মূল্যায়ন করা হয় না। 4, পাঠদান প্রক্রিয়া সমস্যা। বাংলাদেশে আরবি ভাষার পাঠদান তথা শেখানোর প্রক্রিয়া সমস্যা রয়েছে। শিক্ষক সাধারণ বিষয়ে পাঠদানের ক্ষেত্রে যে সনাতন পদ্ধতি অনুসরণ করেন, একই পদ্ধতি অনেক ক্ষেত্রে ভাষার ক্ষেত্রে ব্যবহার করেন, তাতে আসলে কোনো ফল আসে না। এবং আমরা জানি যে এখানে বড় একটি সমস্যা হচ্ছে আরবি ভাষা পাঠদানে যে নিযুক্ত শিক্ষকের যে প্রশিক্ষণ, সেটা নেই বললেই চলে। বাংলাদেশে আরবি শিক্ষার দক্ষ শিক্ষকের অভাব রয়েছে। ভাষা শিক্ষাদানের যে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক আমাদের নেই বললেই চলে। অনেক শিক্ষকের যে ন্যূনতম ভাষা জ্ঞান, সেটাও নেই। আবার অনেকের যথেষ্ট ভাষা জ্ঞান থাকলেও তার শেখানোর যে দক্ষতা সেই দক্ষতা তাদের জানা নেই, মানে প্রশিক্ষণের অভাব রয়েছে। এই ভাষার ক্লাসে ছাত্রছাত্রীদের উভয়ের যে অংশগ্রহণ সেটা হয় না। আরবি মিডিয়ামে ক্লাস গ্রহণ করার এখানে সুযোগ নেই বা ক্লাস গ্রহণ করা হয় না। সনাতন পদ্ধতি থেকে বেরিয়ে আসতে পারছে না। বিশেষ করে যারা একটু বয়স্ক শিক্ষক, তারা এই সনাতন পদ্ধতিকেই তারা গ্রহণ করছে। আধুনিক পদ্ধতি গ্রহণ না করার কারণে সেখানে ভাষা শেখানোর সুযোগ তৈরি হচ্ছে না। এবং শিক্ষকদের যে বডি ল্যাঙ্গুয়েজ, সেটাতেও আসলে ভাষার যে পদ্ধতি সেটাও অনুসরণ হচ্ছে না। আর আমরা দেখেছি যে কিছু নির্ধারিত যে বাক্য, যেমন জায়েদুন কয়মুন, কমা জায়েদুন, দরবা জায়েদুন আমরান, ফিদ্দারে রজুলুন, এইরকম কিছু সেই প্রাচীন কালের যে বাক্যগুলো রয়েছে সেগুলোই বারবার শেখানো হচ্ছে, মুখস্থ করানো হচ্ছে, কিন্তু সত্যিকার অর্থে ভাষা শেখানোর যে পদ্ধতি সেটা অনুসরণ করা হচ্ছে না। এবং শিক্ষকদের পাঠদানের যে প্রস্তুতি এবং তাদের যে পরিকল্পনা সেটাও নেই। সর্বোপরি শিক্ষার্থীদের আরবি ভাষা শেখানোর ক্ষেত্রে শিক্ষার্থীদের যে আন্তরিকতা সেটা যথেষ্ট অভাব রয়েছে। 5, শুধু ধর্মীয় ভাষা হিসাবে আরবির চর্চা করা হচ্ছে, যোগাযোগের মাধ্যম হিসাবে আরবির চর্চা হচ্ছে না। 6, আরবি ভাষা শিক্ষা উপকরণের অভাব। এখানে আমরা দীর্ঘ আলোচনা করেছি যে পাঠদানের সহায়ক হিসাবে আধুনিক উপকরণ যেমন ল্যাপটপ, প্রজেক্টর, পাওয়ার পয়েন্ট,
তারপরে প্রেজেন্টেশন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, টেপ রেকর্ডার, ক্যাসেট, অডিও, ভিডিও, ল্যাঙ্গুয়েজ ল্যাব, চার্ট বা মানচিত্র, ছবি ইত্যাদির যে ব্যবহার, সেটা ব্যবহারের অভাব রয়েছে। বাংলাদেশের মাদ্রাসার সময় এই ধরনের উপকরণ সহজলভ্য নয়, আবার শিক্ষকরা এ সকল বিষয়ে দক্ষ না হওয়ার কারণে ভাষা শিক্ষার ক্ষেত্রে বড় সমস্যা তৈরি হচ্ছে। 7 নম্বর কারণ, এখানে একটি বড় একটি সমস্যা, সেটি হচ্ছে যে বাংলাদেশের বহু শিক্ষার্থীদের মধ্যে একটি প্রচলিত ধারণা হলো যে আরবি ভাষা শিখলে উজ্জ্বল বা নিশ্চিত ভবিষ্যৎ গড়া সম্ভব নয়। একই সঙ্গে তারা মনে করছে যে আরবি ভাষা শেখা মানে একটি সীমিত অনিশ্চিত কেরিয়ারের পথ বেছে নেওয়া। আরবি ভাষার বহুমুখী ব্যবহার, আন্তর্জাতিক ব্যবসা, কূটনীতি, মিডিয়া, অনুবাদ, গবেষণা কিংবা বৈশ্বিক সংস্থায় কর্মসংস্থান, এই সম্ভাবনাগুলো যথাযথভাবে উপস্থাপিত না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে হতাশা ও দ্বিধা তৈরি হচ্ছে। ফলস্বরূপ তারা আরবি ভাষাকে আধুনিক ও প্রতিযোগিতামূলক বিশ্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি দক্ষতা হিসাবে বিবেচনা না করে তারা একটি প্রতীক, ভবিষ্যতের অনিশ্চিত প্রতীক হিসাবে তারা এখানে বিবেচনা করছে। ফলে আরবি ভাষা বিস্তারে একটি বড় মানসিক প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। 8 নম্বর হচ্ছে শ্রেণীকক্ষে আরবি ভাষার আবদ্ধ, এবং যা শেখানো হয় সেটা শ্রেণীকক্ষ পর্যন্তই থাকে, এর বাইরে আরবি চর্চা হচ্ছে না। এবং আরবি শিক্ষার্থীরা মানসিক হীনমন্যতায় ভোগেন, কারণ আমরা জানি যে রাষ্ট্রীয় অবমূল্যায়ন, সামাজিক অবমূল্যায়ন রয়েছে। একজন ইংরেজি শিক্ষিতের জন্য আর যেটা মর্যাদা রয়েছে, বা ইংরেজি শিক্ষিতকে বা ইংরেজি পাড়া ব্যক্তিকে যেভাবে মূল্যায়ন করা হয় রাষ্ট্র বা সমাজ, আরবি শিক্ষিত ব্যক্তিকে ততটা মূল্যায়ন করে না। বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি নিয়োগের ক্ষেত্রে আরবি ভাষার দক্ষতা মূল্যায়নের সুযোগ থাকে না। বাংলাদেশের প্রেক্ষিতে আরবি ভাষায় দক্ষদের যে জব মার্কেট, সেটার অভাব রয়েছে। মানসিকভাবে উদ্যোগের অভাব রয়েছে। 10 নম্বর, প্রতিষ্ঠান প্রদানের উদ্যোগের অভাব। সীমিত সংখ্যক মাদ্রাসা ব্যতীত প্রায় সকল প্রতিষ্ঠান প্রদান আরবি ভাষা শেখানোর ক্ষেত্রে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করে না। এবং বাংলাদেশের আরেকটি হচ্ছে সার্বজনীনতা পায়নি। বাংলাদেশের সব ধরনের সকল ধারার শিক্ষা ব্যবস্থা তথা স্কুল, কলেজ কিংবা সকল বিশ্ববিদ্যালয়ে আরবি পাঠদানের ব্যবস্থা না থাকায় আরবি ভাষা এদেশের সার্বজনীনতা পায়নি। তাই এই কারণেও দেশে আরবি ভাষার চর্চার স্থবিরতা বিরাজমান রয়েছে। আমরা এখানে কিছু কারিকুলামগত সমাধানের কথা উল্লেখ করেছি, আমি খুব সংক্ষেপে উল্লেখ করতে চাই। বাংলাদেশে আরবি ভাষা শিক্ষাদানের সঠিক কারিকুলাম ও সিলেবাস নির্ধারণ করতে হবে, যা শুধু ধর্মীয় উদ্দেশ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, অর্থনৈতিক সুবিধাও এর একটি লক্ষ্য হিসাবে বিবেচিত হবে। পাঠ- পাঠ্য বিষয়ে নির্বাচনে শিক্ষার্থীর বয়স, মেধা, যোগ্যতার প্রতি লক্ষ্য রেখে আরবি শেখার জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত শিক্ষার্থীদের গ্রহণ উপযোগী পাঠ্য বই বিবেচনা করতে হবে। পাঠ্য বিষয় ও বই নির্বাচনের ক্ষেত্রে ক্রমোন্নতির প্রক্রিয়া অবলম্বন করতে হবে। যেমন মিনাল কিল্লাতে ইলাল কাসরা, মানে কম থেকে বেশি হবে, এবং সেটা হবে মা আল্লাদা, খুব আনন্দের সঙ্গে, মজার সঙ্গে। এবং আরেকটা হচ্ছে মিনাস সাহালাতে ইলা সওয়াবা, সহজ থেকে কঠিনের দিকে ধাবিত হবে। ব্যাকরণ নির্ভর পাঠদান অনুসরণ থেকে বেরিয়ে আসতে হবে। এবং শিক্ষার্থীদের মূল্যায়ন যে পদ্ধতি, আমি এখানে একটি গ্রিড উল্লেখ করেছি যে মূল্যায়ন পদ্ধতি কিভাবে হতে পারে। 4 নম্বর হচ্ছে পাঠদান প্রক্রিয়ার যে নির্বাচিত শিক্ষকদেরকে আরবি ভাষা শিক্ষাদান পদ্ধতির উপর প্রশিক্ষণ গ্রহণের জন্য আরব বিশ্বের বিভিন্ন ভাষা ইনস্টিটিউটে প্রেরণের ব্যবস্থা করতে হবে। দেশের বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা থেকে নির্বাচিত উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের সমন্বয়ে একটি জাতীয় কমিটি গঠন করা যেতে পারে, যারা বাংলাদেশের পরিবেশ পরিস্থিতির আলোকে একটি আদর্শ পাঠদান পদ্ধতি তৈরি করে তা সাময়িকভাবে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে প্রয়োগ করবেন। পরবর্তীতে এর যথার্থতা বিবেচনা করে তা স্থায়ী করা যেতে পারে। এবং আমরা দুঃখজনকভাবেও সত্যি, সেটা হচ্ছে যে বাংলাদেশের মাদ্রাসা শিক্ষকদের, যেখানে আরবি ভাষার মূল সূতিকাগার, শিক্ষকদের জন্য, বিশেষ করে আলিয়া মাদ্রাসা শিক্ষকদের জন্য মাত্র একটি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। যেখানে সাধারণ শিক্ষার্থীদের জন্য অনেক প্রশিক্ষণ কেন্দ্র থাকলেও সেখানে মাদ্রাসা শিক্ষকদের জন্য শুধুমাত্র বিএমটিটিএ বা বাংলাদেশ মাদ্রাসা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট নামে শুধু একটি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। এই প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে প্রশিক্ষণ কেন্দ্র বাড়ানো দরকার, এবং এর মাধ্যমে শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে আরবি ভাষা শেখানোর ব্যবস্থা করা উচিত। আরবি ভাষার শিক্ষাদানের উপর বিভিন্ন প্রতিষ্ঠানের বাছাই কিন্তু শিক্ষকদের জন্য পরিকল্পিতভাবে কর্মশালার আয়োজন করতে হবে। আরেকটা হচ্ছে আহ,
আরবি ভাষার ক্লাসে লেকচার মেথড অনুসরণ না করে তরিকতুল মুশারাকা বা অংশগ্রহণমূলক পদ্ধতির অনুসরণ করতে হবে। সকল ছাত্রের জন্য ক্লাসে আরবি ভাষার বলায় অংশ নিতে সক্ষম হয় এমন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। শিক্ষকদের আরবি ক্লাস নেওয়ার পূর্বে যথাযথভাবে প্রস্তুতি নিতে হবে এবং নিজস্ব অভিজ্ঞতা দ্বারা ছাত্রদের উপযোগী শিক্ষাদান পদ্ধতি উদ্ভাবন করতে হবে। নিজেদের যোগ্যতা ও অভিজ্ঞতা দ্বারা বিভিন্ন কৌশল সৃষ্টি করে ক্লাসকে ফলপ্রসূ, প্রাণবন্ত, আনন্দদায়ক করে তুলতে হবে। আম, শুধুমাত্র মাতৃভাষা হিসাবে, ধর্মীয় ভাষা হিসাবেই চর্চা নয়, বরং যোগাযোগের মাধ্যম হিসাবে আহ, চর্চা করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে এখানে আরবি ভাষার মৌলিক বিষয়গুলোকে শিক্ষার্থীর দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন তাদরিবাত, তামরিনাত এর সমন্বয়ে আরবি ভাষার একটি বই রচনা করতে হবে। প্রয়োজনে বর্তমান বিশ্বের আরবি শেখার জন্য যে অনবদ্য সিরিজগুলো রয়েছে, আল আরাবিয়াতু বাইনা আউলাদিনা অথবা আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক এর অনুসরণ করা যেতে পারে। আমাদের বাংলাদেশের যে আলিয়া মাদ্রাসা আল লুগাতুল আরাবিয়াতুল ইত্তেসালিয়া যে বই সিলেবাসভুক্ত রয়েছে, সেখানে ইত্তেসালিয়া শব্দটি থাকলেও আসলে যোগাযোগের মাধ্যম হিসেবে এই বই পড়ানো হয় না, শুধুমাত্র মুখস্থ নির্ভর বই পড়ানো হয়। আধুনিক আরবি ভাষাও আধুনিক আরবি ভাষা ও সাহিত্যের সঙ্গে সম্পর্কহীনতা এবং আধুনিক আরবির সঙ্গে বাংলাদেশের শিক্ষার্থীদেরকে পরিচয় করে দিতে হবে। শিক্ষার্থীদের যে শ্রেণীকক্ষে আরবি আবদ্ধ থাকে, সেখানে বাহিরে শ্রেণীকক্ষে আরবির মাধ্যমে পাঠদান, পাঠ গ্রহণ, দৈনন্দিন জীবনে আরবি ব্যবহার বাড়ানো আবশ্যক। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে ভাষা ক্লাব গড়ে তোলা, সেখান থেকে আরবি ভাষায় দেয়াল পত্রিকা, প্রিন্ট পত্রিকা বের করা, আরবিতে বিতর্ক, বক্তৃতা, গদ্য পদ্য রচনার উদ্যোগ গ্রহণ নিতে হবে। এবং আমাদের যে রাষ্ট্রীয় যে অবমূল্যায়ন রয়েছে, সেখানে রাষ্ট্রকে আরবি ভাষার শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করতে হবে বা মূল্যায়নের ব্যবস্থা করতে হবে। প্রতিষ্ঠান প্রধানদের যে উদ্যোগের অভাব রয়েছে, বাংলাদেশে প্রত্যেক প্রতিষ্ঠান প্রধানকে শিক্ষার্থীদের আরবি ভাষা দক্ষ করে তোলার জন্য তাদের ব্যক্তিগত উদ্যোগ গ্রহণ করতে হবে। আরবি ভাষার যে সার্বজনীনতা রয়েছে, সেটা আমরা সার্বজনীনতা কিভাবে বাড়ানো যায় সেই পদ্ধতি গ্রহণ করতে হবে। আমরা এখানে আরো কিছু করেছে। আরবি ভাষার 4টি দক্ষতা অর্জনের লক্ষ্যে বাংলাদেশের প্রতিটি মাদ্রাসায় আরবি ভাষা ক্লাব প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশের প্রতিটি মাদ্রাসায় আরবি ভাষার পাঠদানের জন্য অন্তত একজন শিক্ষককে মডেল শিক্ষক হিসাবে তৈরি করতে হবে। শিক্ষার্থীরা যেন আরবিতে আরবি বলতে গিয়ে ভয় না পায়, সেই লক্ষ্যে শিক্ষকের কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। আরবি বলতে গিয়ে ভুল হলেও শিক্ষক তাকে তিরস্কার না করে বিশেষ পুরস্কার দিয়ে উৎসাহিত করবেন। বাংলাদেশের সকল মিডিয়াকে আরবি ভাষা বিষয়ে ইতিবাচক সংবাদ প্রচার করতে হবে। অধিক পরিমাণে আরবির চর্চার লক্ষ্যে জাতীয়ভাবে একটি আরবি পত্রিকা প্রকাশের ব্যবস্থা করতে হবে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে আরবিকে দ্বিতীয় ভাষা হিসেবে কিভাবে সহজে শিক্ষা দেওয়া যায় তার উপর ধারাবাহিক গবেষণা চালিয়ে যেতে হবে। আরবি ভাষা চর্চা বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রত্যেক প্রতিষ্ঠান প্রধানকে আরো বেশি সচেতন হতে হবে। তার প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষককে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসার জন্য সর্বাত্মক চেষ্টা চালাতে হবে। আমাদের দেশে অবস্থিত বিভিন্ন আরব দেশের দূতাবাস ও কূটনৈতিক মিশনের সঙ্গে যোগাযোগ করে তাদের আর্থিক আনুকূল্যে একটি আধুনিক আরবি ভাষা ইনস্টিটিউট করে তোলা প্রয়োজন। আমরা এখানে এনটিআরসি তে আরবি যুক্ত করার কথা বলা হয়েছে, কিন্তু সেটা দুঃখজনকভাবে হলেও সেটা একটা আসার সম্ভাবনা আমরা দেখেছি, কিন্তু সেটা পরবর্তীতে প্রজ্ঞাপনে আমরা সেটা লক্ষ্য করিনি। যে মাদ্রাসায় আরবি প্রভাষক যে শিক্ষক নিয়োগ দেওয়া হয়, সেক্ষেত্রে আরবিকেই প্রাধান্য দিয়ে শিক্ষক নিয়োগ দেওয়া জরুরি। ভাইবা বোর্ডে আরবিতে ভাইবা পরিচালনা করা, চলমান যে উদ্যোগগুলো রয়েছে সেগুলো বাস্তবায়ন করা, আহ, এবং বাছাইকৃত কিছু মাদ্রাসায় ভোকেশনাল শিক্ষা চালুর মাধ্যমে মাদ্রাসার আগ্রহী শিক্ষার্থীদেরকে মধ্যপ্রাচ্যের জব মার্কেটের জন্য প্রস্তুত করা এবং সরকারি পৃষ্ঠপোষকতায় মধ্যপ্রাচ্যে গমন ও জব প্রাপ্তির ব্যবস্থা করা। সম্মানিত সুধী ও শ্রোতাবিন্দু, পরিশেষে বলা যায় ইসলাম ধর্মের দাপ্তরিক ভাষা আরবি। ইসলাম চর্চার জন্য আরবি ভাষার কোনো বিকল্প নেই, কাজেই আরবি ভাষা শিক্ষার অপরিহার্যতা অস্বীকার করার কোনো সুযোগ নেই। শুধু ধর্মীয় ভাষাই নয়, বর্তমানে আরবির অর্থনীতি ও কূটনীতির ভাষা। এদেশের সিংহভাগ রেমিটেন্স অর্জিত হয় আরবি ভাষার দেশসমূহ থেকে। বাংলাদেশের আয় ও উন্নয়নের সাথে এ ভাষা আত্মিকভাবে জড়িয়ে আছে। আরবি আল কোরআনের ভাষা, আরবি রাসূলের ভাষা। আমাদের প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে মিশে আছে আরবির প্রতি অকৃত্রিম ভালোবাসা। এই ভাষাতেই আমরা স্পন্দিত হই, এই ভাষাতেই আমরা আলোড়িত হই। আমরা উপরোক্ত আলোচনা থেকে এটা বলতে পারি, বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, আধুনিক কারিকুলামের অভাব, দক্ষ শিক্ষকের স্বল্পতা এবং কেবল ব্যাকরণ নির্ভর পাঠদান পদ্ধতি এই ভাষা শেখার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই বাধাগুলো দূর করতে হলে প্রথাগত পদ্ধতির সাথে আধুনিক প্রযুক্তির সমন্বয়, যুগোপযোগী পাঠ্যপুস্তক প্রণয়ন এবং ব্যবহারিক
আরবি বা কমিউনিকেটিভ আরবি চর্চায় বিশেষ জোর দেওয়া প্রয়োজন। সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা গেলে বাংলাদেশের শিক্ষার্থীরা বিশ্ব বাজারে নিজেদের আরো প্রতিযোগিতামূলক হিসাবে গড়ে তুলতে পারবে। মূলত ধর্মীয় আবেগ এবং পেশাগত দক্ষতার পাশাপাশি সঠিক সমন্বয় ঘটাতে পারলেই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আরবি ভাষা চর্চা নতুন উচ্চতায় পৌঁছবে। এমন প্রত্যাশা রেখে শেষ করছি। আল্লাহ আমাদের সহায় হোক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।